আজ গিনির বিয়ে। সারা বাড়ি হইচই একাকার। গিনির মা, মাসি, পিসি সবাই ব্যস্ত। বাবা কাকারাও অতিথি সামলানো, পুরোহিত মশাইয়ের কাছে বিয়ের যাবতীয় আয়োজন, খাবার টেবিলের দিকটাও খেয়াল রাখা, সব মিলিয়ে সে একেবারে রই রই পরিস্থিতি। কী রে, তোদের সাজাগোজা হলো? ওদিকে বরযাত্রী যে দোরগোড়ায়। গিনি খুবই শান্ত স্বভাবের মেয়ে। সে এখন কলেজে বিএ ফার্স্ট ইয়ার। বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে হচ্ছে তার। বিয়ের পরে সে তার পড়াশুনো কমপ্লিট করবে, এমনটাই কথা হয়ে আছে। কিন্তু মনে মনে সে স্বপ্ন দেখেছে সে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সব মিলিমিশিয়ে গুছিয়ে সংসার করবে, ভালো বউ হবে, ভালো মা হবে, কাউকে কোনো দিন কোনো অভিযোগ সে করতে দেবে না। কিরে গিনি, পান পাতা মুখ থেকে সরা এবার। পান পাতা সরাতেই অজয়কে দেখল গিনি। বরের সাজে আজ তাকে অন্যরকম লাগছে একদম। মনে হচ্ছে যেন তাকিয়েই থাকে। ছোটবেলায় ঠাম্মি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসবে সেই রাজকুমারের কথা বলতো। একদম সেই রাজকুমারের মতন লাগছে দেখতে অজয়কে আজ। বিয়ে সম্পন্ন হয়। বিদায় বেলায় সারা বাড়ির মন খারাপ। গিনির মা, পিসিরা কেউই নিজেদের সামলাতে পারছে না, যেহেতু বাড়ির একটা আদরের মেয়ে গিনি। বরকনে গাড়িতে উঠবে এমন সময় ছেলের বাবা বলে ওঠে, বলছি দাদা, বিয়েটা তো হলো, তা আমাদের বাকি টাকাটা? মানে? মেয়ের বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনারা মেয়েকে নিয়ে যান, আমি দিয়ে দেব। আসলে এত খরচপাতি, তারপর ছেলের বাইকটা, মানে বুঝতেই তো পারছেন, কটা মাস একটু দিন, আমি ঠিক পাঠিয়ে দেব। ছেলের বাবা, না না, সে ঠিক আছে, আমি খোঁজখবর নিচ্ছিলাম আর কি। যতই হোক আপনিও তো বাবা, আমিও বাবা। মেয়ে শ্বশুরবাড়ির জন্য রওনা দিলেও বাবা চিন্তায় থেকে যায়, কিভাবে বাকি টাকাটা সে মিটাবে। এদিকে বিয়ের জন্য বাজারে ধার বাকি তার অঢেল। এইভাবে কেটে যায় 2-3 মাস। একদিন গিনির বাড়ির কলিং বেলটা বেজে ওঠে ঠিক সকাল 8টায়। দরজা খুলে দেখা যায় গিনি নিজের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে। তার গালে, হাতে, গলায় কালচে কালচে দাগ। কি হলো গিনি, তোর এমন অবস্থা হলো কি করে? কান্নায় ভেঙে পড়ে গিনি। বলে, আমি আর ওখানে যাব না মা, ওরা আমাকে বাঁচতে দেবে না। ওদের সাথে আমি আর থাকতে পারবো না মা, ওরা আমাকে ভীষণ অত্যাচার করছে সেই প্রথম দিন থেকে। তোমরা চিন্তায় থাকবে, কষ্ট পাবে বলে আমি কিছু বলিনি। বস আগে, শান্ত হ। কি করেছে ওরা তোর সাথে? ওরা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। সকালে ঘুম থেকে ওঠার পর যতক্ষণ অবধি সব ঘর মোছা হয় জল খেতে দেয় না। বলে এটা নাকি ওদের বাড়ির নিয়ম। অজয়ের বোন, মা সব সময় তোমাদের নিয়ে আমাকে বাজে কথা বলে। অজয় কিছু বলে না, ও একটা নোংরা ছেলে মা, ওকে যতটা ভালো ভেবেছিলাম ও ততটাই খারাপ। মা বোন যা বলে ও তাই শোনে, আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না। প্রত্যেক দিন নেশা করে, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের নোংরা নোংরা মেসেজ করে। আমি আগের দিন বলেছি বলে আমাকে খুব মেরেছে মা। ভেতর থেকে সব শুনে গিনির বাবা বেরিয়ে এসে বললেন অজয় ফোন করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে, ও বিকেলে তোকে নিতে আসবে। প্রতিবাদ জানিয়ে হাউতাসের চিল্লিয়ে ওঠে গিনি, না, আমি ওখানে আর কিছুতেই যাব না। গিনির মা বলে, সংসার থাকলে একটু মানিয়ে গুছিয়ে থাকতে হয় মা, মেয়ে মানুষের জীবনে সংসার ছাড়া আর কি আছে বল? আর পুরুষ মানুষের রাগ তো দেখিস, তোর বাবার সাথে আমার
কম অশান্তি হয়, তাই বলে তো আর আমি সংসার ছাড়িনি, তাই না? এইভাবে সারাদিন গিনিকে বোঝানো হয়। খুব বিকেলে অজয় এলে তাকে জামাই আদর হয়। গিনি চুপচাপ দরজার কোণে দাঁড়িয়ে সব দেখতে থাকে, শুনতে থাকে। সবার সামনে অজয় ক্ষমা চায় গিন্নির কাছে। হাসি মুখে মেয়েকে আবার তার বরের সাথে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। 2 সপ্তাহ পর, কই গো? গিনির বাবা, ফোনটা বেজেছে, ধরো। হ্যালো, কে বলছেন? হাটতলা পুলিশ স্টেশন থেকে বলছি। গায়ত্রী দাস আপনার মেয়ে? হ্যাঁ স্যার, কেন, কিছু হয়েছে? ফোনটা রেখে ছুটে গিয়ে গিনির বাবা সব গিনির মাকে বলে। তারা দুজনে রওনা দেয় হাটতলা গ্রামীণ হাসপাতালে। সেখানে গিয়ে দেখে বেডে শুয়ে এক পোড়া মানুষ। দেখে মনে হচ্ছে যেন কোনো মহিলা যার মাথা থেকে চুল পর্যন্ত সর্বাঙ্গ প্রায় পোড়া। পুলিশের কাছে জানা যায় সে হলো গিনি, বাড়ির একমাত্র আদরের মেয়ে। গিনি একটু সুস্থ হলে পুলিশের কাছে তার বয়ানে সবটা জানা যায়। বয়ানে গিনি বলে, আমি সবাইকে চা দিয়ে নিজের ঘরে পড়তে বসেছিলাম। তখন আমার ননদ হঠাৎ চেঁচামেচি শুরু করে দেয় যে আমি নাকি তাকে চোর বদনাম দিয়েছি। এই নিয়ে আমার শাশুড়ি আমাকে খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তখনই অজয় বাড়ি ঢোকে। সব শুনে ও আমার পরে চড়াও হয়। আমি আর থাকতে না পেরে সবার সামনে ওর ফোনে মেয়েদের সঙ্গে চ্যাট, ভিডিও কল, ফুর্তি করার কথা সবাইকে বলে দিই। আমার শ্বশুর তখন বলে ওসব নাকি আমার দোষ। হঠাৎ করে আমার ননদ আমার চুলের মুঠো ধরে দেয়ালে ঠুকতে থাকে, ছুঁড়ে ফেলে দেয় আমার খাটে। আমার শ্বশুর বলে, মার, ওকে মার, ওর বাবা টাকা দেবে বলে এখনও দেয়নি। তারপর আমার শাশুড়ি অজয়কে বলে, যা সিলিন্ডারটা খুলে নিয়ে আয়। ননদ বলে, না দাদা, ঠাকুর ঘরে কেরোসিনের তেল আছে, ওটা নিয়ে আয়। তারপর আমার আর কিছু মনে নেই। বয়ান শেষে শুধু একটা প্রশ্ন গিনির করেছিল, আমি 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম স্যার, ওর কিছু হয়নি তো স্যার? ওর কিছু হয়নি তো? এই বলতে বলতে গিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলে। গিনির মতো অনেক নিরীহ সরল মেয়ে আছে যাদের নরম পেয়ে আঘাতের পর আঘাত দেয় সমাজের কিছু নরপিশাচরা। আর সে সমস্ত পিশাচরা ভদ্রলোকের বেশে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই বর্তমানে সব বাবা মায়ের মেয়েদের উচিত তাদের মেয়েকে আর্থিকভাবে, মানসিক দিক দিয়ে স্বাধীন হওয়ার গুরুত্ব বোঝানো। না হলে গিনির মতো অনেক কোমল প্রাণ অকালে বলি হয়ে যাবে।